যে জায়গা থেকে পড়েছিলাম সেই জায়গাটুকু স্টার্ট করি, তারপরে আগাবো। হ্যাঁ, শেয়ার করি। দেখা যাচ্ছে, দেখা যাওয়ার কথা। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, চলো আমরা গত ক্লাসে পড়েছিলাম আয়োডিন, আয়োডাইড এবং ট্রাইওডাইড যে প্রডিউস হয় তার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি করে বের করতে হবে, তার তার একটা প্রসিডিউর। হ্যাঁ, আমরা সেই জায়গায় দুইটা রিঅ্যাকশন ভেসেল নিয়েছিলাম, একটাতে একটা মাত্র সলিউট যোগ করা আছে আয়োডিন এবং দুইটা সলভেন্ট দেওয়া আছে। দেখো, একটা অর্গানিক সলভেন্ট আর একটা হচ্ছে অ্যাকুয়াস সলভেন্ট। বাম দিকের বোতলটা দেখো, বোতল 1। এবং তারপরে হচ্ছে বোতল 2 তে আমরা যে কাজটা করেছি সেখানে অল্প কিছু আয়োডাইড, নোন অ্যামাউন্ট অফ আয়োডাইড, যেমন পটাশিয়াম আয়োডাইড সল্ট। হ্যাঁ, KI, এটা তোমরা জানো যে এটা ওয়াটার সলিউবল পটাশিয়াম আয়োডাইড সল্ট। আয়োডাইড যোগ করে দেওয়ার ফলে কি করেছে, আয়োডিন রিঅ্যাকশন করেছে, আয়োডিন রিঅ্যাকশন করে ট্রাই আয়োডাইড প্রডিউস করেছে, তাই না? I3- ট্রাই আয়োডাইড প্রডিউস করেছে। এই ট্রাই আয়োডাইড যে প্রোডাকশন হলো অ্যাকুয়াস লেয়ারে, ওকে, খেয়াল করে দেখো এখানে অ্যাকুয়াস লেয়ারে যে প্রডিউস হলো এটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমরা বের করব। একটু আগে আমরা যেটা বলেছি যে বাম দিকের যে বোতলটা আছে সেই বোতলে কি হবে, আয়োডিন একটা সলিউট, কমন সলিউট, যেটা দুইটা লেয়ারের মধ্যে ডিস্ট্রিবিউট করেছে। ডিস্ট্রিবিউট এমন ভাবে করবে যাতে ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট বা কি বলবো, ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট যাতে কনস্ট্যান্ট থাকে, এট কনস্ট্যান্ট টেম্পারেচার। এর কিছু প্রি কন্ডিশন আছে, তোমরা জানো, গত ক্লাসে আমরা পড়িয়েছি যে কেডি ইকুয়াল টু concentration of iodine in organic layer divided by concentration of iodine in aqueous layer। এই ভ্যালুটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে এট কনস্ট্যান্ট টেম্পারেচার, যদি মলিকুলার কি বলবো, এই যে মলিকুলার যে স্টেট, এই স্টেটটা যদি সেম থাকে, হ্যাঁ, অলওয়েজ যদি সেম থাকে, অন্য কোনো স্টেটে পরিবর্তন না হয়। এবার আমরা কি করেছি, এখানে আয়োডাইড সল্ট যোগ করে দিয়েছি। আয়োডাইড সল্ট যোগ করলে কি হয়েছে, ট্রাই আয়োডাইড প্রডিউস হয়েছে এবং তার যে প্রসিডিউর, সেই প্রসিডিউর আমরা মেনটেন করেছি। মেনটেন করে পরে দেখা গেল যে আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট K ইকুয়াল টু C3 ডিভাইড বাই C2 ইনটু C5 প্রডিউস করেছি, সরি ডিটারমাইন করেছি, যেখান থেকে যদি C3, C2 এবং C5 এর ভ্যালু আমার জানা থাকে তাহলে K এর ভ্যালু খুব সহজেই ডিটারমাইন করা যাবে। হ্যাঁ, তাহলে C2 এবং C5 আমরা কি করে ক্যালকুলেশন করেছি এটা ডিটেলস এখানে দেখানো আছে। ওকে, তোমরা আশা করি এটা পড়েছো ক্লাস, গত ক্লাসের পড়াটা। এরপরে যদি কোনো সমস্যা থাকে, আমাদের যখন লাস্ট ক্লাস যেটা থাকবে বাকি, সেখানে আমরা যদি যদি কোনো সমস্যা হয় বা না বোঝো, সেই ক্লাসটাতে আমি পড়ে নেব। ওকে, আবারও রিভাইজ দিব এই অংশটুকু। ওকে, এখানে কেডি এর একটা ক্যালকুলেশন দেখানো আছে। ওকে, এই ক্লাস লেকচারটা পাঠিয়েছিলাম আমি তোমাদের, সম্ভবত পাঠিয়েছি। হ্যাঁ, না পাঠালে আজকে পাঠিয়ে দিব, আরেকবার একটু চেক করবো না, সম্ভবত পাঠিয়েছি কারণ পিডিএফ করা আছে, এটা আমার পাঠিয়েছি সম্ভবত, না হলে আরেকবার পাঠিয়ে দিব না। ঠিক আছে, তাহলে দেখো এখানে স্টেটমেন্ট অফ নান্স ডিস্ট্রিবিউশন ল এখানে বলা আছে। গত ক্লাসে আমি সহজ ভাষায় নান্স ডিস্ট্রিবিউশন ল এর স্টেটমেন্ট দিয়েছি। নান্স ডিস্ট্রিবিউশন ল এর স্টেটমেন্টটা কি, when a common solute বা when a solute is added to two immiscible solvent, the solute is distributed among two solvent in such a way that the ratio of the concentration of the solute in solvent 1 and solvent 2 is always constant at constant temperature. The constant is called distribution coefficient or partition coefficient. এই জিনিসটাই ম্যাথমেটিক্যালি এখানে দেখানো আছে। ওকে, নান্স ডিস্ট্রিবিউশন ল এর, এবং একটা এক্সাম্পল, একটা সলভ প্রবলেম করে দেখানো আছে, খুব সহজ, জাস্ট একটা থেকে আরেকটা ভাগ করে দেওয়া, ভাগ করে দিলে যত ভ্যালু থাকবে সেই ভ্যালুটা এখানে দেখানো আছে। ওকে, এই কেডি এর ভ্যালু পজিটিভ মিন করে যে উপরের যে সলভেন্ট, সেই সলভেন্টে ওকে সলিউটের কনসেন্ট্রেশন বেশি হবে, ঠিক না, এটা সিগনিফাই করে। আর নিচেরটাতে ওকে, নিচের যে অংশটুকু আছে, অর্থাৎ এই যে অংশটুকু আছে, এই কনসেন্ট্রেশন অফ এক্স এন্ড বি, এটার ভ্যালু অনেক কম হবে। হ্যাঁ, উল্টাটা যদি হয়, অর্থাৎ কেডি এর ভ্যালু যদি ফ্র্যাকশন হয়, তখন কনসেন্ট্রেশন অফ বি ইন কনসেন্ট্রেশন অফ এক্স ইন বি উইল বি লার্জ, ঠিক না? হ্যাঁ, বেশি হবে, আর উপরেরটাতে কম হবে। তাহলে খুব সহজেই বোঝা যায় যে দুইটা সলভেন্ট যদি আমি নেই, দুইটা সলভেন্টের মধ্যে কোন একটা সলিউট কিভাবে ডিস্ট্রিবিউট করে বা কিভাবে সলিউবল হয়, বা কোনটাতে বেশি কোনটাতে কম, এটার একটা বড় অ্যাপ্লিকেশন আছে। সেটা হচ্ছে যে
কোন একটা প্রোডাক্ট, ঠিক আছে, মিক্সচার অফ প্রোডাক্ট যদি প্রডিউস হয়, সেটা যদি একটা সলভেন্টে ডিজলভ হয় আর একটা সলভেন্টে যদি কম ডিজলভ হয়, তাহলে দুইটা সলভেন্টের মধ্যে পার্টিশন ক্রোমাটোগ্রাফি বলে এটাকে। পার্টিশন ক্রোমাটোগ্রাফির মাধ্যমে আমরা আলাদা করতে পারি, ঠিক না? ওকে, ভ্যালিডিটি কি বলছে এখানে দেখো, প্রথমে আছে কনস্ট্যান্ট টেম্পারেচার, তারপর আছে সেম মলিকুলার স্টেট, তারপর আছে ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন, তারপর আছে ডাইলুট সলিউশন, তারপর আছে নন মিজিবিলিটি অফ সলভেন্টস, ঠিক না? এই জিনিসগুলি হচ্ছে প্রি কন্ডিশন ফর দি ভ্যালিডিটি অফ ল। ওকে, ফর দি ভ্যালিডিটি অফ হোয়াট ল? ফর দি ভ্যালিডিটি অফ নাস ডিস্ট্রিবিউশন ল। ওকে, হোয়াট আর দি অ্যাপ্লিকেশন? আমরা একটু আগে বলেছিলাম সলভেন্ট এক্সট্রাকশন। ওকে, দেখো এক নম্বর হচ্ছে সলভেন্ট এক্সট্রাকশন। হ্যাঁ, ডুয়েল এবং মাল্টিপল এক্সট্রাকশন হতে পারে, তিনটা চারটা লেয়ার থাকতে পারে, ঠিক না? এই লেয়ারের মাধ্যমে যে লেয়ারে বেশি চলে যাবে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট আমরা আলাদা করে নিব। ওকে, পার্টিশন সলভেন্ট এক্সট্রাকশনের মাধ্যমে। তারপর পার্টিশন ক্রোমাটোগ্রাফি। পার্টিশন ক্রোমাটোগ্রাফি তোমরা জানো কিনা জানি না, লিকুইড লিকুইড ক্রোমাটোগ্রাফি আছে, কলাম ক্রোমাটোগ্রাফি আছে, গ্যাস ক্রোমাটোগ্রাফি আছে। ওকে, লিকুইড সলিড ক্রোমাটোগ্রাফি আছে। ক্রোমাটোগ্রাফি মানে হচ্ছে কালার দেখে আলাদা করা। কি আলাদা করা? কোন একটা মিক্সচার অফ প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটাকে আলাদা করা, তাহলে ক্রোমাটোগ্রাফি ইজ এ সেপারেশন টেকনিক। ওকে, তারপর হচ্ছে ডিসালভারাইজেশন অফ লেজ, ডিটেকশন অফ হ্যালাইডস, ডিটারমিনেশন অফ সলিবিলিটি, ডিটারমিনেশন অফ অ্যাসোসিয়েশন এন্ড ডিসোসিয়েশন অফ সলিউটস ইন সলভেন্টস, তারপর ডিডিউসিং অফ ফর্মুলা অফ এ কমপ্লেক্স আয়ন, তারপর হচ্ছে ডিস্ট্রিবিউশন ইন্ডিকেটর ইন অ্যারোমেট্রিক টাইট্রেশন, ঠিক না? এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন। তারপরে আমরা প্রথমেই পড়িয়ে নিয়েছিলাম লি শ্যাটলার প্রিন্সিপাল, এটাতে আর যাচ্ছি না। কি কি কন্ডিশনে তোমরা এই লেকচারটা পাঠিয়ে দিলে একটু দেখে নিবা এটা আরেকবার, গত ক্লাসে আমরা পড়িয়েছি এটা। ওকে, এখন আমরা একটু দেখি যে যেমন ধরো প্রোটন এক্সচেঞ্জ রিঅ্যাকশন এখানে দেওয়া আছে। হ্যাঁ, পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু 14 কি করে আমরা প্রুভ করতে পারি? হ্যাঁ, আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম, একটু মাউস কানেক্ট করি এটার সাথে, কারণ মাউস কানেকশন না করলেও হবে। তোমরা দেখো এখানে ওয়াটারের অটো ডিসোসিয়েশন আছে, হ্যাঁ দেখানো আছে এই ইকুয়েশনটা। হ্যাঁ, এই ইকুয়েশনটাতে সরি, এই ইকুয়েশনটাতে ওয়াটারের পয়েন্টার হাইলাইটার নাই। ওকে, দেখো অটো ডিসোসিয়েশন দেখানো আছে। হ্যাঁ, ওয়াটার আরেকটা ওয়াটার মলিকুল, ঠিক আছে, ঠিক আছে, এই দুইটার সাথে বিক্রিয়া করছে, এটা অ্যাসিড বেস রিঅ্যাকশন। ওয়াটার তোমরা জানো অ্যাসিড এবং বেস, তোমরা কি ক্লাসে তো আসো না, 70 জন আসো, অনেক ক্লাসের স্টুডেন্ট। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে ওয়াটারের মধ্যে, হ্যাঁ ওয়াটারে যদি আরেকটা ওয়াটার, এখানে দুইটা ওয়াটার আছে না, একটা অ্যাসিড আর একটা বেস। তোমরা অ্যাসিড বেজের ব্রনস্টেড কনসেপ্ট পড়েছো, ব্রনস্টেড লরি কনসেপ্ট। একজন বলতে পারবা ব্রনস্টেড লরি কনসেপ্ট অনুসারে অ্যাসিড এবং বেজের ডেফিনেশনটা একটু দিতে পারবা কেউ? এনিওয়ান? স্যার, হ্যাঁ বলো তো। আরহেনিয়াস কনসেপ্ট অনুসারে, হ্যাঁ আরহেনিয়া স্যার আবার অ্যাকর্ডিং টু ব্রনস্টেড, কনসেপ্ট বলো। হুম, yes sir, according to Arrhenius concept, sir, acids donate H plus ion in aqueous solution and base or alkali donate OH minus ion in অ্যাকুয়াস সলিউশন, E পারফেক্ট solution. পারফেক্ট, ব্রনস্টেড লরি কনসেপ্ট অনুসারে। But according to Bronsted-Lowry, yes sir, but according to Bronsted-Lowry constant, acids donate on, acids are regarded as proton donor and bases are regarded as proton acceptor.
লাস্টে একটু আরেকবার একটু বলবা ব্রনস্টেড কনসেপ্ট? Yes, sir. Sir, according to Bronsted-Lowry concept, acids are regarded as proton donor. Acids donate proton, প্রোটন and bases are regarded as proton acceptor. Base accepts অ্যাকসেপ্টেড, the proton. পারফেক্ট, ভেরি গুড। তোমার নামটা যেন কি একটু বলবা? হ্যাঁ, Sir, Deepto, sir. Roll 19. রোল 19। ওকে, তাহলে দেখো এখানে যে এক্সাম্পলটা দেখানো আছে সেই এক্সাম্পলে যে দীপ্ত যে কথাটা বললো সেই কথাটা কিন্তু একদম পারফেক্ট। দেখো এখানে একটা ওয়াটার একসেপ্ট করেছে এইচ হাইড্রোজেন প্রোটন, তাই না, একসেপ্ট করে হাইড্রোনিয়াম আয়নে কনভার্ট হয়েছে। আর এখানে একটা ওয়াটার হাইড্রোজেন ডোনেট করেছে এইচ, তাই না, ডোনেট করে ওএইচ নেগেটিভ আয়ন বা হাইড্রোক্সিল আয়নে কনভার্টেড হয়েছে। এই যে দুইটা আয়ন হলো, এই দুইটা আয়নকে আমরা কি বলবো? দেখো এখান থেকে আবার উল্টাটা যদি চিন্তা করি, এটা ইকুইলিব্রিয়াম রিঅ্যাকশন, উল্টাটা যদি চিন্তা করি, H3O+ is capable to donate a proton, তাই না, প্রোটন ডোনেট করে ওয়াটারে কনভার্ট হতে পারে। আবার OH- আয়ন ওই প্রোটনটা একসেপ্ট করে আবার নিজে ওয়াটারে কনভার্টেড হতে পারে। তাহলে যেটা ওয়াটার প্রোটন একসেপ্ট করেছে, proton acceptor according to Bronsted concept is called base, তাই না, আর proton donator is called acid, তাই না। তাহলে দেখতে পাচ্ছি আমরা অ্যাসিড এবং ওয়াটার একাধারে মানে একই সাথে কি বলবো এটাকে, ওয়াটার একই সাথে H+ আয়ন বা প্রোটন একসেপ্ট করতে পারে, আবার প্রোটন ডোনেটও করতে পারে, তাই না। তাহলে ওয়াটার acts as an acid and base, ওকে, সাইমালটেনিয়াসলি একই সাথে ওয়াটার কি বলবো এটাকে প্রোটন অ্যাকসেপ্টর হিসেবে কাজ করতে পারে, প্রোটন ডোনেটর হিসেবে কাজ করতে পারে। এবং এই জায়গায় দেখতে পাচ্ছি আমরা ব্রনস্টেড, হ্যাঁ, অ্যাসিড বেস পেয়ার, তাই না, অ্যাসিড বেস পেয়ার আমরা দেখতে পাচ্ছি কোনটা, H3O+ এবং OH- আয়ন। এখানে অ্যাসিড বেস পেয়ার কোনটা কোনটা, H2O এবং H3O+ অ্যাসিড বেস ডোনার, অ্যাসিড বেস পেয়ার, আবার H2O OH- এটা হচ্ছে অ্যাসিড বেস পেয়ার, তাই না, ব্রনস্টেড-লরি কনসেপ্ট অনুসারে। এখন আমরা যদি এই দেখো উপরের যে রিঅ্যাকশনটা যেটা হাইলাইট করে রাখছি, সেটা যদি আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বের করি, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের এক্সপ্রেশন গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম। Kc = কত হবে? Kc = H3O+ এর কনসেন্ট্রেশন উপরে, আর নিচে উপরে আরেকটা কনসেন্ট্রেশন আছে OH- আয়নের কনসেন্ট্রেশন আছে, আর নিচে কি আছে, ওয়াটারের, হ্যাঁ, ওয়াটার না, নিচে হলো ওয়াটারের কনসেন্ট্রেশন। এবার আমরা কেসি এর যে ভ্যালু, এই ভ্যালুটা কিন্তু 10⁻⁻14 না, ঠিক আছে। আমরা গত ক্লাসে আমরা বলেছিলাম যে কেসি এর যে ভ্যালু, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, Yes, sir. ওকে। আমাদের এখানে আজকে খুব থান্ডারস্টর্ম হচ্ছে এবং খুব বাজে অবস্থা। ইনফ্যাক্ট আমার বাসার টিভি, তারপরে হলো কম্পিউটার, ডেস্কটপ কম্পিউটার, রাউটার, এগুলো সব পুড়ে গেছে। হ্যাঁ, যা আছে, আমারটা একা না, আমার বাসার অনেকের, আমার ফ্ল্যাটের, যে ফ্ল্যাটে থাকি অন্তত 10টা ফ্ল্যাটের পূর্বে সবাই, এই যে একটু আগে একজন ফোন করেছিল, পুড়ে গিয়েছে, কিছু করার নাই, অন ছিল। ওকে, তাহলে আমরা দেখতে পেলাম কি যে কে সি এর ভ্যালু বা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইন টার্মস অফ কনসেন্ট্রেশন, গত ক্লাসে আমরা বলেছিলাম 1 ইনটু কত, ভ্যালুটা কত, কেউ একজন বলো, কে সি এর ভ্যালু কত? 1 into 10⁻⁻16 -16। কিন্তু আমরা যদি আয়নগুলোর প্রোডাক্ট দেখি, খেয়াল করে দেখো, আমরা যদি আয়নগুলোর প্রোডাক্ট দেখি, আমি আবার হাইলাইট করছি, দেখো, ঠিক আছে, আয়নগুলোর প্রোডাক্ট দেখি, অর্থাৎ হাইড্রোনিয়াম আয়ন প্লাস OH- আয়ন, ওকে, এটা যদি দেখি, এটার ভ্যালু হচ্ছে 10⁻⁻14। ওকে, তাহলে এখানে যদি আমরা মাইনাস লগারিদম নেই উভয় পক্ষে, তাহলে -log KW = -log H+ আয়ন -log OH- আয়ন। আমরা জানি যে পিএইচ বা POH বলতে আমরা বুঝাই মাইনাস লগারিদম অফ করসপন্ডিং আয়ন, তাই না, সেটাই আমরা করেছি এখানে। দেখো পিএইচ, এটাকে মাইনাস লগারিদমটা উঠিয়ে দিয়ে পিএইচ প্লাস POH = 14। তাহলে এই জায়গায় থেকে যদি আমরা প্রশ্ন করি তোমাদেরকে, ঠিক আছে, পরীক্ষাতে, যে হোয়াই দ্য পিএইচ স্কেল ইজ নেভার ক্রস 14 লিমিট, ঠিক না, 14 ভ্যালু লিমিট, 14 ভ্যালু লিমিট কেন ক্রস করে না? উত্তরটা কি হবে? উত্তরটা হবে পানির আয়ন প্রোডাক্ট কনস্ট্যান্ট KW এর ভ্যালু 1 × 10⁻⁻14। এটাও কেন হয়? কারণ অটো ডিসোসিয়েশন অফ ওয়াটার যখন হয়,
তখন পানিতে সমপরিমাণ H প্লাস আয়ন এবং সমপরিমাণ OH মাইনাস আয়ন থাকে, এবং H প্লাস আয়নের কনসেন্ট্রেশন তাহলে কত হয় পানিতে? কেউ একজন বলো তো, H প্লাস আয়নের কনসেন্ট্রেশন পানিতে কত পিওর ওয়াটারে? 1 into 10 to the power minus 7. 1 into 10 to the power minus 7. OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন কত পিওর ওয়াটারে? Same, sir. 1 into 10 to the power minus 7. ভুল কোথায় করলাম বলো তো এই স্টেটমেন্টটা দেওয়াতে? কেউ একজন বলো। টেম্পারেচার উল্লেখ করতে হবে। টেম্পারেচার উল্লেখ করতে হবে, ভেরি গুড। তুমি বলো একটু তোমার নামটা। হ্যাঁ স্যার মারিয়া সুলতানা। হ্যাঁ, তুমি বলতে পারবা টেম্পারেচার কেন উল্লেখ করতে হয়? এই যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার উল্লেখ করেছে এখানে, কেন তুমি বলতে পারবা ও টেম্পারেচার কেন উল্লেখ করতে হবে? স্যার তাপমাত্রা পরিবর্তনে কেপি কেসির মান পরিবর্তন হয়, এজন্য না, কেন হয় এটা বলতে পারবা? কেডব্লিউ এর ভ্যালু তো পরিবর্তন হবে বিকজ কনসেন্ট্রেশন অফ আয়ন মানে যেটা আছে H প্লাস আয়ন এবং OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন চেঞ্জ হয়ে যাবে, তাই না? প্রথমত টেম্পারেচারের ইফেক্ট। জি স্যার। স্যার প্রোডাক্টের ঘনমাত্রা চেঞ্জ হবে। হ্যাঁ, প্রোডাক্টের ঘনমাত্রা, বিক্রিয়কের ঘনমাত্রা চেঞ্জ হবে। হ্যাঁ। কেউ একজন শেয়ার করতেছে স্ক্রিন। হ্যাঁ, আমি একটু অফ করে দিয়েছি ইনফ্যাক্ট স্ক্রিন, তারপরেও এখন আশা করি হবে না আর। হ্যাঁ, প্লিজ তোমরা একটু কাইন্ডলি এটা স্ক্রিনটাকে একটু ই করে দিবা। হ্যাঁ, দেখি কে করতেছে। অনিন্দিতা। ওকে, শোনা। ডিসকার্ড। ওকে, তাহলে আমরা দেখতে পেলাম। একটু দাঁড়াও, এটাকে আমি একটু বড় করি স্ক্রিনটাকে। হ্যাঁ, তাহলে কি বলবো, এটাকে ঘনমাত্রা চেঞ্জ হয়ে যাবে, ঠিক না? ঘনমাত্রা যদি চেঞ্জ হয় তাহলে পিএইচ প্লাস পিওএইচ এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, ঠিক না? আরেকটা কারণ আছে, কেউ একজন বলবা কারণটা কি? স্যার ওয়াটার যে সেলফ আয়নাইজ H3O প্লাস এর OH মাইনাস আয়ন হয়, এই রিঅ্যাকশনটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন। তাই যখন আমরা টেম্পারেচার বাড়াই তখন এটার ইকুইলিব্রিয়াম রাইট অ্যারো শিফট করে, তাই এটার প্রোডাক্টের অ্যামাউন্ট বেড়ে যায়, মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেসি বেড়ে যায়, সেই জন্য মানে কেসির ভ্যালু বেড়ে যায় হাই টেম্পারেচারে। হ্যাঁ, আরেকটা এটা তো বলছি একটু আগে, মানে কনসেন্ট্রেশনের ইফেক্ট এটা, ঠিক আছে? বিকজ কনসেন্ট্রেশন, হাইড্রোনিয়াম আয়নের কনসেন্ট্রেশন এবং OH আয়নের কনসেন্ট্রেশন ইকুইলিব্রিয়াম শিফট হওয়ার সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? চেঞ্জ হলে এটার ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। এটা সেই জন্য 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এটাকে কনস্ট্যান্ট রাখতে হয়। মেইন কারণটা কি বলতে পারবা? আরহেনিয়াস ইকুয়েশন। আরহেনিয়াস ইকুয়েশন না। হ্যাঁ, তোমরা কি নান্স ডিস্ট্রিবিউশন লাইন নাম শুনেছো? সরি, নান্স লাইন নাম শুনেছো ইলেকট্রোকেমিস্ট্রিতে, তড়িৎ রসায়নে? আচ্ছা, কেউ একজন বলো তো যে পটেনশিয়ালের সাথে, পটেনশিয়াল মানে ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়ালের সাথে, হ্যাঁ, ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়ালের সাথে এই কি বলবো এটাকে, এই গিবস ফ্রি এনার্জির নাম শুনেছো না? গিবস মুক্ত শক্তি। ইয়েস স্যার। তার রিলেশনটা কি একটু বলতে পারবা? ব্যস্তানুপাতিক, মানে রিলেশনটা কি? ডেল্টা জি ইকুয়াল টু NFE মাইনাস NFE, এটা মনে আছে না? এটা ইন্টারমিডিয়েটে পড়েছো, ডেল্টা জি ইকুয়াল টু মাইনাস NFE। তাহলে এখান থেকে আমরা নার্স ল আমরা পাই না, ঠিক না? নার্স ল পাই, E ইকুয়াল টু হচ্ছে E নট, হ্যাঁ, E ইকুয়াল টু E নট RT ডিভাইড বাই NF। আমি মুখস্থ বলে দিচ্ছি, ET ইকুয়াল টু হচ্ছে, সরি, E ইকুয়াল টু E নট হচ্ছে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পটেনশিয়াল, হ্যাঁ, প্লাস RT ডিভাইড বাই NF লগ অফ H প্লাস আয়ন ডিভাইড বাই কি, এটা OH মাইনাস আয়ন, ঠিক না? এটা আমরা জানি। ওকে, তাহলে আমরা এখান থেকে কিন্তু পিএইচ স্কেলটা আসে কোত্থেকে? অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল ল যেটা নান্স ডিস্ট্রিবিউশন ল, সেই জায়গা থেকে আসে। ওকে, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি নান্স ডিস্ট্রিবিউশন লতে RT ডিভাইড বাই NF আছে না? আরটা কি? ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, আর টিটা কি? অ্যাবসলিউট টেম্পারেচার। দেখো এই জায়গায় কিন্তু টি আছে, টি যদি চেঞ্জ হয়ে যায়
দেন পটেনশিয়ালের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। পটেনশিয়ালের ভ্যালু চেঞ্জ হয়ে গেলে পিএইচ এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে এবং পিওএইচ এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। তাহলে দুইটা জিনিসই আমাদের একটু খেয়াল রাখতে হবে। কি একটা হচ্ছে যে পিএইচ এবং পিওএইচ ডিপেন্ড করবে H প্লাস আয়নের কনসেন্ট্রেশনের উপর এবং OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশনের উপর। ক্লিয়ার? ওকে, এই দুইটা কনসেন্ট্রেশন যখন আলাদা হয়ে যাবে তখন অবভিয়াসলি পিএইচ প্লাস পিওএইচ এর ভ্যালু অটো ডিসোসিয়েশন অফ আয়নে ওয়াটারে চেঞ্জ হয়ে যাবে। একই সাথে যখন কনসেন্ট্রেশন চেঞ্জ হয়ে যাবে এবং টেম্পারেচার যখন চেঞ্জ হয়ে যাবে, যেহেতু আর্হেনিয়াস ইকুয়েশনে নান্স ইকুয়েশনে E ইকুয়াল টু E নট প্লাস RT ডিভাইড বাই NF লগ অফ অ্যাক্টিভিটি অফ H প্লাস আয়ন, আমরা অ্যাক্টিভিটি দিয়ে যদি বলি H প্লাস আয়ন যেহেতু আছে, যেহেতু RT কথাটা আছে R এবং T, R হচ্ছে কনস্ট্যান্ট, এটা নিয়ে কিছু যায় আসে না, কিন্তু T হচ্ছে টেম্পারেচার। তুমি যদি T চেঞ্জ করে দাও দেন দ্য E মাইনাস E নট এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, E মাইনাস E নট এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। দেয়ারফোর অটো আয়নাইজেশন হলেও পানির টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে কি হবে, পিএইচ এবং পিওএইচ এর ভ্যালু ওকে এই দুইটার যোগফল চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমি যদি বলি যে পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু 14 না হয়ে অন্য কিছু হতে পারে, ওকে, ডু ইউ এগ্রি? হ্যাঁ, ইয়েস স্যার, হতেও পারে। এগ্রি, অফ কোর্স হতে পারে। কখন হতে পারে? টেম্পারেচার চেঞ্জ। ইভেন পিওর ওয়াটার তুমি যদি নাও, পিওর ওয়াটার নিলে অটো আয়নাইজেশন হলো পানির, কিন্তু টেম্পারেচার যদি ফিক্স না রাখো ইউ ক্যান গেট ডিফারেন্ট ভ্যালু, না তুমি ডিফারেন্ট ভ্যালু পেতে পারো, ঠিক না? তাহলে এটা একটু মাথায় রাখবা। ক্লিয়ার? ওকে, তাহলে দেখো আমরা এখানে দেখিয়েছি যে অ্যাসিড বেস ইকুইলিব্রিয়া, অ্যাসিড বেস ইকুইলিব্রিয়াতে আমরা একটা উইক অ্যাসিড নিয়েছি HA, এটা আমাদের লাস্ট পড়া আজকের। ওকে, HA নিয়েছি একটা উইক অ্যাসিড। আমি এটাকে একটু প্রেজেন্টেশন মোডে নিয়ে যাই। ওকে, দেখো HA প্লাস ওয়াটার ইকুয়াল টু হাইড্রোনিয়াম আয়ন প্লাস OH মাইনাস আয়ন। ওকে, আমরা A মাইনাস আয়ন। ওকে, এইটা আমরা নিলাম। নেওয়ার পরে দেখো K এর ভ্যালু বা KC এর ভ্যালু এখানে আমরা এক্সপ্রেস করেছি। KC এর ভ্যালু থেকে আমরা KA পাচ্ছি। K কিভাবে পাচ্ছি? K ইনটু কোনটা, ওয়াটারের কনসেন্ট্রেশন গুণ করে দিয়েছি, অটো আয়নাইজেশন অফ ওয়াটার যেভাবে দিয়েছিলাম ঠিক ওইভাবে K এর ভ্যালু এখানে আমরা নিয়ে এসেছি। K এটাকে আমরা কি বলবো? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইন টার্মস অফ অ্যাসিড ডিসোসিয়েশন, বা এটাকে আমরা কি বলবো, হ্যাঁ এটাকে আমরা বলবো, ওকে, এটাকে আমরা বলবো হলো কি অ্যাসিড আয়নাইজেশন কনস্ট্যান্ট বা অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। একইভাবে বেজও কিন্তু বেজ ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কে আমরা ডিফাইন করতে পারি KB দিয়ে। তাহলে Ka ইকুয়াল টু কি হবে, উপরে দেখো H প্লাস আয়নের কনসেন্ট্রেশন আছে বা হাইড্রোনিয়াম আয়নের কনসেন্ট্রেশন আছে, উপরে আরেকটা আছে বেজ A মাইনাস আয়ন, এই বেজটার নাম কি, ব্রোনস্টেড বেজ, তাই না? ব্রোনস্টেড বেজ ডিভাইডেড বাই HA। HA কি, আনডিসোসিয়েটেড অ্যাসিড। ওকে, একইভাবে এখানে দেখো বেজের সাথে ওয়াটারের বিক্রিয়া করেছি আমরা, বেজের সাথে ওয়াটারের বিক্রিয়া করলে BH প্লাস প্লাস OH মাইনাস, তাহলে দেখো BH প্লাস কনসেন্ট্রেশন ইনটু OH মাইনাস কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই B বা বেজ, ওকে, হ্যাঁ, ইকুয়াল টু কত হচ্ছে, KB বা বেজ, ঠিক না? KB বা বেজ এটা। ওকে, তাহলে এভাবে আমরা সহজেই ডিফাইন করে ফেলতে পারি। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে Ka এবং KB এর মধ্যে পার্থক্য কি বোঝা গেল? Ka হচ্ছে অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, KB হচ্ছে বেস ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। Ka এবং KB এর মধ্যে ছোট্ট একটা রিলেশন আছে, এই রিলেশনটা আমরা পরের ক্লাসে করব। ওকে, আজকে আমরা এই ক্লাসটা রাখি। ওকে, পরের ক্লাসে, কারণ এরপরে তোমাদের আরেকটা ব্যাচের সাথে আমার ক্লাস আছে। সরি ফর মানে আমার লেট, আমি আসতে বাধ্য হয়েছি ইনফ্যাক্ট। হ্যাঁ, কোনো কিছু কাজ করতেছিল না, আমি ডিপার্টমেন্টে দৌড়ে চলে এসেছি। হ্যাঁ, তোমাদের ক্লাসটা নেওয়ার জন্য। ফরচুনেটলি আমি তোমাদের সাথে অ্যাটেন্ড করতে পেরেছি হাফ এন আওয়ার হলেও। ওকে, এরপরের ক্লাসটা ইনশাল্লাহ আমরা পুরোটা পাবো এবং এই চ্যাপ্টারটা আমরা শেষ করে দিব আজকের ক্লাসে। ওকে, আমরা তাহলে আজকে একটুক রাখি। হ্যাঁ, তাহলে তোমরা পরের ক্লাসে অ্যাটেন্ড করো, অন্য ক্লাসে। ওকে, আমরা ক্লাস থেকে একটু বেরিয়ে যাই।